টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো, তবে ট্যাক্সের সাথে সাথে আইএসের একটি বিষয় নিয়েও কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি যে আইএসের সাথে তথ্য শেয়ার করার চুক্তির কাছাকাছি আইআরএস, অর্থাৎ আইএস এবং আইআরএস দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আজকের আলোচনার মধ্যে। কি হতে পারে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের যারা ট্যাক্স প্রদান করে থাকে, এই বিষয়টি আলোচনা করার জন্য আজকে একজন অ্যাকাউন্টেন্ট তো থাকবেনই, সেই সাথে আইনগত দিক বা আনডকুমেন্টেড যারা ইমিগ্রেন্ট রয়ে গেছেন, যারা ট্যাক্স ফাইল করছেন, তাদের গোপন তথ্য যেগুলো রয়ে গেছে, যেটা আইএস চেয়ে বসেছে বা বসবে যদি এই চুক্তিটা যে এখন কাছাকাছি আছে হয়ে গেলে, তার আইনগত দিকটা নিয়ে আলোচনা করার জন্য আমরা চেষ্টা করছি একজন অ্যাটর্নিকে সংযুক্ত করার জন্য। নিশ্চয়ই তারও মতামত আমরা নেব এই ক্ষেত্রে। এর বাইরেও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেটা বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং, যেটাকে আমরা বইয়ের বলি, সেটারও গুরুত্বপূর্ণ আপডেট আছে। সেই আপডেটটি আমরা করব এবং সেক্ষেত্রে এই আদেশের বলে কাদেরকে ফাইল করতে হবে সেটি নিয়ে আমরা কথা বলবো। 15ই এপ্রিলের মধ্যে আমরা সঠিকভাবে ট্যাক্স ফাইল করতে পারি কি না, বা যদি পারি তাহলে সেক্ষেত্রে সুবিধাটা আমরা সঠিকভাবে আর কি সুবিধা নিতে পারি সে বিষয়টি তো থাকবেই। এর বাইরেও সুপ্রিয় দর্শক, আপনাদের রয়ে গেছে যে আর্থিক বিষয় বা ট্যাক্স বিষয়ে নানান প্রশ্ন থাকবে। যদি সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তাদেরকে ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয় আলোচনা করবার জন্য এই মাত্র আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রানা ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট আপডেট দিব এবং আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো আনসার করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা আব্দুল চৌধুরীকে এই মুহূর্তে আমরা সংযুক্ত করেছি, কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আইএসের সাথে তথ্য শেয়ার করার চুক্তির কাছাকাছি আইআরএস, কি হতে পারে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের যারা ট্যাক্স প্রদান করে থাকে। এখন এই বিষয়টি নিয়ে আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে আব্দুল চৌধুরীকে কিছু প্রশ্ন করব। এর বাইরেও আইনগত ভিত্তি কি আছে বা আইনগত দিক আছে, সেটা যখন আমরা একজন অ্যাটর্নিকে সংযুক্ত করতে পারবো তখন আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত দেব। জনাব আব্দুল চৌধুরী, প্রথমেই যে বিষয়টি নিয়ে জানতে চাই যে আইএসের সাথে যে আইআরএস এর চুক্তিটা, এটা আসলে কি, এটা প্রথমে আপনি একটু সহজ ভাষায় ব্যাখ্যা করবেন। এবং আমাদের অনেকেই আছে, যেটা আমি বললাম, যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা ট্যাক্স ফাইল করেন বা ট্যাক্স প্রদান করেন, এই চুক্তির ফলে তাদের সব তথ্য আইএসের কাছে পৌঁছে যেতে পারে, সেক্ষেত্রে কি হতে পারে, বা এই চুক্তির কার্যকর হলে আমরা যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট রয়ে গেছি তারা কিভাবে আমাদের পরিবারকে সংরক্ষণ বা রক্ষা করতে পারি, এই বিষয়টুকু আপনার কাছে প্রশ্ন থাকবে। প্রথমেই আমরা আইআরএসের সাথে এই চুক্তির আসল বিষয়টি আপনার কাছে জানতে চাই, জনাব আব্দুল চৌধুরী। সো এখন প্রথমত দ্য আইআরএস ইজ নিয়ারিং দ্য ডিল, তার মানে আইআরএস এবং আইস যেটা আপনার আই বিলিভ হোয়াট ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট যে ডিপার্টমেন্ট আইস, রাইট? সো ওরা এখন একটা এগ্রিমেন্টে আসতেছে, একটা চুক্তিতে আসতেছে, যেখানে আইআরএস কিছু ইনফরমেশন রিলিজ করবে টু আইস টু ডিটারমিন কিছু মানুষ যাদের ডেপোর্টেশন অর্ডার আছে। ওকে, so এটা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করছে, রাইট? What it is that the Internal Revenue Service is reportedly close to finalizing an agreement with Immigration and Custom Enforcement, right, to share limited taxpayer information. Okay, তার মানে যেটা হলো গিয়ে যে আইসের কাছে কিছু ইনফরমেশন আছে যে অমুক মানুষ ডেপোর্টেশন হবে অথবা ডেপোর্টেশন করা লাগবে, এবং একজন মানুষকে ওরা ডেপোর্টেশনের অর্ডার দিয়ে দিছে। ওকে, সো এখন
আইস তখন আইআরএস কে কন্ট্যাক্ট করে বলবে যে আমার এই ইনফরমেশন, এই ইন্ডিভিজুয়াল ইনফরমেশন দরকার, তুমি এই অ্যাড্রেসটা ভেরিফাই করবা। ওকে, তখন আইস ওই ইন্ডিভিজুয়ালের অ্যাড্রেস দিবে, নাম দিবে, তখন আইআরএস বলবে যে ইয়েস দ্য অ্যাড্রেস ইজ কারেক্ট অর ইনকারেক্ট। ওকে, সো রাইট নাও এটা ওদের ইনিশিয়াল চুক্তি যেটা ফাইনালাইজ হচ্ছে। ওকে, so let me report this again, right? So ICE would submit names of individuals suspected of being in the United States illegally to the IRS, which would then cross-reference these against its confidential taxpayer database to confirm residential addresses. Okay, this is aimed at helping ICE locate immigrants with final removal orders. Okay, তার মানে নয় যখন IRS আপনাকে সবার ITN নাম্বার দিয়ে দিবে, okay, take those out. No, not necessarily. যেটা হবে যে আইসের কাছে অলরেডি লিস্ট আছে যেটা ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে, তখন আইস দেখবে যে কিরকম ওই ইন্ডিভিজুয়ালকে ওরা লোকেট করতে পারবে, সো দে আর গোনা রিচ আউট টু দি আইআরএস। এখন এখানে কিছু লিগ্যাল জিনিসের ব্যাপার আছে, রাইট? তাহলে সেই লিগ্যাল যে বিষয়টা আপনি বলছেন, আমরা প্রথমে শুরুতেই বলেছিলাম যে আপনার আলোচনার পাশাপাশি এর আইনগত দিকগুলো দেখার জন্য একজন অ্যাটর্নির মতামত আমরা নিতে চাই। আমরা সংযুক্ত করতে পেরেছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিষয়টি খুব অনির্ধারিতভাবেই এসেছে এবং আপনাকে অনির্ধারিতভাবেই এইমাত্র সংযুক্ত করতে পেরেছি। এই যে বিষয়টি আপনি শুনলেন যে আইএসের সাথে তথ্য শেয়ার করার চুক্তির কাছাকাছি আইআরএস, তো এক্ষেত্রে কি হতে পারে যে আনডকুমেন্টেড যারা ইমিগ্র্যান্ট রয়ে গেছেন, যারা অপরাধ করেছে, যারা অথচ তারপরেও তারা ট্যাক্স প্রদান করছে, তাদের তথ্যগুলো নেওয়ার বিষয়টা, এর আইনগত দিকটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই আপনাদের প্রোগ্রামে। এটা আসলে এখন আলোচনার একটা কেন্দ্রবিন্দু যে আইআরএস এর সাথে একটি চুক্তিতে উপনীত হতে যাচ্ছে যে ইনফরমেশন শেয়ার করার জন্য। তো এখানে কিন্তু বর্তমান যে এক্সিস্টিং যে ওদের যে ডিসক্লোজার ল আছে আইআরএস এর, তাতে কিন্তু 6103 যে রুলের আন্ডারে আইআরএস কিন্তু সাধারণত কোনো তাদের যে ক্লায়েন্টরা আছে তাদের কোনো ইনফরমেশন শেয়ার করতে পারে না, ভেরি লিমিটেড এক্সেপশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল কোনো ল এনফোর্সমেন্টের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এবং এছাড়াও কোনো নন ট্যাক্স আপনার ক্রাইমের ক্ষেত্রে কোর্টের অর্ডারের পেলে তখন তারা ইনফরমেশন শেয়ার করতে পারে। এছাড়াও আরো কিছু এক্সেপশন রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এখানে ফেডারেল আরেকটি এজেন্ট চাচ্ছে আইআরএস এর সাথে একটা চুক্তিতে উপনীত হতে। যদি তারা তাদের ডিসক্লোজার ল পরিবর্তন না করে সেই চুক্তিটা করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটি কিন্তু আইনগত সমস্যা উপনীত হবে। সেক্ষেত্রে কিন্তু আইআরএস এর এগেইনস্টে কিন্তু লসুট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই যে আপনার আমেরিকাতে যারা ডকুমেন্টেড আছে এবং আনডকুমেন্টেড, মানে অনেক আনডকুমেন্টেড এবং যাদের কোনো কেসও নাই, সোশ্যাল সিকিউরিটি নেই, তারা কিন্তু টিআরএ এর মাধ্যমে কিন্তু ট্যাক্স ফাইল করছে এবং তারা অলরেডি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আবার 25 বিলিয়নের উপরে ডলারের উপরে তারা কিন্তু ট্যাক্স তারা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কন্ট্রিবিউশন করেছে। এখন যদি তারা এই ধরনের কোনো এগ্রিমেন্টে উপনীত হয় এবং তার ডিসক্লোজার ল তো অবশ্যই তাদেরকে পরিবর্তন করতে হবে। এটা যদি হয়ে থাকে তাহলে বলবো অবশ্যই একটা সংখ্যার বিষয়, কারণ আমাদের সিপিএসআর যেটা বললো যে আপনার অলরেডি তারা ওই ভাবে এমন না যে সব ইনফরমেশন নিবে, তারা বেসিক্যালি যে ওই তাদের যে লিস্টেড যে ডিপোর্টেড লোকগুলো আছে অথবা যারা ডিপোর্টেবল পারসন রয়েছে তাদের যে অ্যাড্রেস এবং তাদের লোকেশনটা কনফার্ম করার জন্য যাতে তারা ইজিলি তাদেরকে তারা ধরতে পারে এবং দেশ থেকে বহিষ্কার করতে পারে। তার মানে এটা আপনার আলোচনার মধ্যে দিয়ে এবং জনাব আব্দুল চৌধুরী তারও আলোচনার মধ্যে দিয়ে এটা আমরা বুঝতে পারছি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিপোর্টেশনের ক্ষেত্রে যে কঠোরতা অবলম্বন করতে চাচ্ছেন এবং সেক্ষেত্রে যে পরিমাণ মানুষকে তিনি ডিপোর্ট করতে চাচ্ছেন সংখ্যায় সেটা গ্রেপ্তার হচ্ছে না, সেটা বের করার জন্য এটা কি একটা পদ্ধতি হিসেবে গ্রহণ করছেন বা একটা পলিসি হিসেবে গ্রহণ করছেন। তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটা আইনগত দিক জানতে চাইব যে যদি এক্ষেত্রে এরকম
এরকম হয়েই থাকে তাহলে যারা আমরা আনডকুমেন্টেড কিন্তু আমি তো ট্যাক্স দিচ্ছি, অর্থাৎ আমি একজন সৎ নাগরিক, এদেশের আইন মেনে চলছি, কিন্তু আমার হয়তো কাগজ নেই, তাহলে আমার পরিবারকে আমি কিভাবে রক্ষা করতে পারবো যদি এক্ষেত্রে তাকে তারপরে কোনো রকম খড়গ হস্ত আইএসের দ্বারা হয়ে থাকে? সেক্ষেত্রে আইনগত দিকটা তিনি কিভাবে পেতে পারেন? বা আরও যদি কোনো প্রশ্ন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে জনাব আব্দুল চৌধুরী অ্যাটর্নির কাছে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আমার কাছে যেটা, আচ্ছা বলুন আপনি। হ্যাঁ, না, আমার কাছে যদি মনে হয় যদি আইআরএস এবং আইস যদি এ ধরনের কোনো এগ্রিমেন্ট উপনীত হয়, প্রকৃতপক্ষে যারা নন সিটিজেন রয়েছে এবং যারা কিনা ডিপোর্টেবল সিচুয়েশনের মধ্যে রয়েছে তারা অবশ্যই একটি সংখ্যার মধ্যে পড়ে যাবে, আপনার মোর তাদের একটা প্রবাবিলিটি বেড়ে যাবে ডিপোর্টেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার আরেকটি জিনিস, আরেকটা সংখ্যার কথা মনে হয় যেটা আইআরএস কিন্তু একটা বড় ধরনের রেভিনিউ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে যারা নন সিটিজেন, যারা আগে যারা টিআইএন নাম্বার অথবা যারা সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছিল তারা ট্যাক্স পে করতো যে ভবিষ্যতে কোনো ইমিগ্রেশন বেনিফিটের জন্য, সেটি হয়তো করবে না ভবিষ্যতে। জনাব আব্দুল চৌধুরী, আপনার কি আপনার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনার পয়েন্ট অফ ভিউতে কোনো প্রশ্ন কি অ্যাটর্নি মহোদয়ের কাছে আছেন? হ্যাঁ, সো আমি একটা ইনফরমেশন দেই। সো ইন 2022 IRS কালেকশন করছে $60 billion from undocumented taxpayers, যারা ইমিগ্রেন্ট রয়ে গেছে আনডকুমেন্টেড। এক্স্যাক্টলি, রাইট। এখন আপনাদের যে জিনিসটা মনে রাখা লাগবে যে আইটিআইএন নাম্বার কিন্তু অনেকেরই আছে, রাইট, স্পেশালি যারা ফরেন ওনার্স অফ ইউএস এন্টিটিস, তাই না? আমেরিকায় কিন্তু অনেক ফরেন ইনভেস্টর আছে যাদেরও আইটিআইএন নাম্বার আছে, রাইট। তারপরে অনেক F1 ভিসার, F1 নট নেসেসারিলি বাট অনেকেরই আছে আইটিআইএন নাম্বার যারা এখানে লিগ্যালি আছে, রাইট। তখন আপনাদের যে জিনিসটা মনে রাখা লাগবে যে যাদের আইটিআইএন আছে এর মনে নাই যে ওদের পিছনে ওরা যাবে। হোয়াট আইস ইজ গোইং টু ডু, ওদের কাছে অলরেডি ইন্ডিভিজুয়াল আছে যে ওরা ডিটারমাইন করে ফেলছে যে ওদেরকে ওরা ডিপোর্ট করবে। দোজ গাইজ আর গোইং টু বি ডিপোর্টেড। ওদেরকে মোস্ট লাইকলি কোনো ধরনের একটা লেটার বা নোটিশ পাঠানো হয়েছে যে ডিপোর্টেশন অর্ডার তোমার আন্ডারে আছে। নাও আইস ইজ গোইং টু কন্ট্যাক্ট দ্য আইআরএস এন্ড সে, হেই, তুমি আমাকে এই ইন্ডিভিজুয়ালের অ্যাড্রেসটা আমি দিব, তুমি এটা ভেরিফাই করো, ইয়েস অর নো। ওকে, সো রাইট নাও দিস ইজ ওয়্যার ইট ইজ। এখন ধরেন আইস বললো যে ওকে অমুক মানুষের অ্যাড্রেস এত, হোয়াট ইফ দ্য অ্যাড্রেস ইজ নট দ্যাট, আরেকটা অ্যাড্রেস। এখন ওইখানে কি এখন আইআরএস ডিসক্লোজ করবে যে নতুন অ্যাড্রেসটা কি? এখানে কিছু টেকনিক্যালিটির ইস্যু আছে যে রাইট নাও দে আর জাস্ট ভেরিফাইং, রাইট। কারণ এগেন আইআরএস কিন্তু এই আইআরসি কোড 6103 আন্ডারে, যেটা নিক্সনের প্রেসিডেন্সির পরে যেটা শুরু হয়েছে, আই বিলিভ ইউ কুড কারেক্ট মি ইফ আই এম রং, ওইখান থেকে আপনার প্রাইভেসিটা শুরু হয়েছে, তাই না? যখন দিস আর সাম অফ দ্য টেকনিক্যাল থিং দ্যাট that needs to happen and that needs to be clarified. But I think যেটা সবার মনে রাখা লাগবে যে আপনাদের ভয় পাওয়ার কারণ নাই। ভয় পাবেন যদি আপনার অলরেডি ডিপোর্টেশন লেটার চলে আসে, then you should be scared. এখন আপনার যদি ডিপোর্টেশন লেটার আসে নাই, আপনি ট্যাক্স ফাইল করতেছেন, রাইট, I don't think that's going to lead you to ICE coming after you. I think that's my opinion. মাহফুজ ভাই, আপনি এটা আমাকে একটু ইনফরমেশন দিতে পারেন এটার উপরে? আমিও আপনার সাথে একমত। তা আমার কাছে যেটি মনে হয় যে আইস কেন এটা করার চেষ্টা করছে, যেমন রানা ভাই যেটা বললো যে আইসের যে কার্যক্রম তাদের হয়তো বা কিছুটা গতি স্লো হয়ে গিয়েছে, তারা আর এটাকে আরো জেনারেট করার জন্য এবং প্রিসাইসলি যারা ডিপোর্টেবল অবস্থায় আছে তাদেরকে ধরার জন্য কিন্তু তারা এই একটা এগ্রিমেন্টের পথে যাচ্ছে, এবং এতে করে তারা নির্দিষ্টভাবে ওই ব্যক্তিদেরকে তারা ধরার একটা সুযোগ পেয়ে যাবে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যেটা বললেন যে 6103 যে কোড, যে প্রাইভেসি কোডের যেটা ভায়োলেশন হলে তাহলে কিন্তু আইআরএসও কিন্তু লসুট পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেটি আলোকেই তারা কিভাবে করে সেটা দেখার বিষয়। সেটি এই প্রশ্নটি আমি করতে চেয়েছিলাম যে আইআরএস এবং আইআরএস দুটোই সরকারি সংস্থা এক্ষেত্রে, এবং আমাদের তো ব্যক্তিগত তথ্য গোপনীয়তা রাখারও একটা বিষয় আছে এই দেশে। তো এই ধরনের যদি নিয়মকানুন থেকে থাকে তাহলে কি আইআরএস কি পারে আইসকে তা একজন মানুষের ব্যক্তিগত তথ্য দিতে, বা আইসকে আইআরএসের কাছ থেকে এটা নিতে পারে কিনা? যদি না নিতে পারে
তাহলে সেক্ষেত্রে যেটা আপনি বললেন যদি মামলা হয় তাহলে তো এই বিষয়টি টেকার কথা নয়। যদি মামলা হয় তাহলে তার কনসিকুয়েন্সটা কি হতে পারে, অ্যাটর্নি মাহফুজুর রহমান? না, অবশ্যই তখন সেক্ষেত্রে আইআরএস অবশ্যই কোর্ট থেকে, ফেডারেল কোর্ট থেকে ইনজাংশন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং তারা এই ধরনের কাজ থেকে বিরত রাখার অর্ডার পেতে পারে সেক্ষেত্রে। এবং সেটা স্পষ্টভাবে বলা আছে যে কোনো এজেন্সি আইআরএস এর যে 6103 যে প্রভিশনে কিন্তু কোথাও বলা নাই যে অন্য কোনো ফেডারেল এজেন্সির সাথে তারা চুক্তি করতে পারবে এবং তাদের ইনফরমেশন শেয়ার করতে পারবে। এবং স্টেট ট্যাক্স এজেন্সি যদি আইআরএস থেকে ইনফরমেশন পেতে চায় তাদেরকেও কিন্তু লিখিতভাবে নির্দিষ্ট প্রসিডিউর ফলো করে তারা ওই ইনফরমেশনটি নিতে হয়। অনেক ধন্যবাদ এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য। বিষয়টি আমার এখানে একটা কোশ্চেন আছে, সরি রানা ভাই, একটু কাটতে হবে। শিওর। যখন আইআরসি 6103 এর মধ্যে, রাইট, সো আইআরএস কোনো ইনফরমেশন রিলিজ করতে পারবে না। দেয়ার ইজ অ্যান এক্সেপশন দো, ইফ দেয়ার ইজ এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন, রাইট? এই যে ধরেন আল পাকোন এন্ড অনেক বড় বড় ক্রিমিনাল যারা অনেক সময় যখন এফবিআই বা ওরা একজন ক্রিমিনালকে ধরেন কি বলে এটাকে, দে ক্যান নট প্রুভ দেম গিলটি, তখন যেটা হয় একটা লাইফ টাইম অডিট হয়, তাই না? ওইটাকে বলে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আর আন্ডারে আইআরএস অনেক সময় ইনফরমেশন রিলিজ করে। এখন এই যে ডেপোর্টেশন কেস যেটা, আই থিংক ট্রাম্প তো অনেক সময় এটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের মধ্যে ফালানোর চেষ্টা করতেছে, আই বিলিভ, বিকজ লট অফ টাইমস দে আর সেইং দ্যাট certain people are committing crime, they are marking them as criminals at some sense. Maybe ওইটার আন্ডারে they might be able to pass this through. I don't know, what do you think? না, এমনি যারা ডিপোর্টেশন অর্ডার থাকে তাদের ক্ষেত্রে সাধারণত সিভিল পেনাল্টির কথা বলা আছে, ওরকম মিসডেমিনারের কথা বলা নেই, আনলেস যদি তারা, আপনি যেটা বলছেন, যদি কোনো ক্রাইমের সাথে সংযুক্ত থাকে, অনগোয়িং কোনো প্রসেস থাকে, অবভিয়াসলি ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা ইনভেস্টিগেশনের জন্য কিন্তু তারা সেই এক্সেপশনের মধ্যে পড়েছে। অনেক ধন্যবাদ বিষয়টি আলোচনা করার জন্য, খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পেরেছি। তবে শেষ কথা যেটা বলতে চাই যে এই যে আইএস এর সাথে যে তথ্য শেয়ার সংক্রান্ত যে চুক্তিটি আইআরএস এর, এটা একেবারেই খুব প্রাথমিক পর্যায়ে আছে। বলা হচ্ছে যে চুক্তিটা এরা কাছাকাছি চলে এসেছে। তো এরূপ অবস্থায় যেটা একটু আশঙ্কা হতেই পারে আনডকুমেন্টেড যারা আছেন, একজন আইনবিদ হিসেবে শেষ যে আপনার কাছে পরামর্শটা চাইব যে যদি যারা এই ধরনের অবস্থার মধ্যে পড়বে, তারা ট্যাক্স ফাইল করেছে, যদি বিপদে পড়ে, তাদের এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার ক্ষেত্রে আপনার পরামর্শটুকু একটু জানতে চাই। সেক্ষেত্রে অবশ্যই যে ইমিগ্রেন্ট অ্যাটর্নি হিসেবে বলবো, যারা কোনো একটা এই ধরনের নন সিটিজেন অবস্থায় আছে এবং ডিপোর্টেশন হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই তারা কোনো না কোনো লিগ্যাল কোনো প্রক্রিয়ার মধ্যে চলে যাওয়া উচিত অতি সত্বর, এবং তারা এবং সেই ধরনের কোনো অ্যাভিনিউ আছে কিনা সেটা অবশ্যই কোনো আপনার ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে আলাপ করে দেখতে পারে। এবং একান্ত যদি তাদের ডিপোর্টেশন অর্ডার থাকে, তাহলে আমি যেটা বলেছিলাম যে আইআরএস কিন্তু সেক্ষেত্রে ট্যাক্স পাওয়া থেকে বঞ্চিত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু নিজেকে আরো হাইড করে রাখার চেষ্টা করতে পারে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। একেবারে অনুষ্ঠান শুরুর মাত্র 5 মিনিট আগে আপনাকে অনুরোধ করেছিলাম এই বিষয়টি নিয়ে একটু কথা বলার জন্য। বিষয়টির উপরে আপনার প্রস্তুতিও ছিল না, তারপরেও 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি প্রস্তুতি নিয়েছেন, বিষয়টি নিয়ে একটু গবেষণা করেছেন, পড়েছেন, তারপর আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আপনাকে আর আটকিয়ে রাখতে চাই না, আপনার এই উপস্থিতির জন্য সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ জানা ভাই। শুধু একটু করে বলতে চাই, টিভিএন এর আমন্ত্রণ পেলে আমি কখনো না করতে পারি না। অনেক ধন্যবাদ আপনাকে আবারও। জি, জনাব আব্দুল চৌধুরী, এখন আমরা আমাদের নির্ধারিত আলোচনায় আসি। এই বিষয়টি সম্পর্কে আপনার আর কিছু কি বলার আছে, না আমরা দ্বিতীয় আলোচনায় যেতে চাই? আমি সবাইকে রিমাইন্ডার দিতে চাচ্ছি যে এইটা কিন্তু ক্লোজ টু ফাইনালাইজিং, তার মানে নয় যে ফাইনালাইজ হয়ে যাবে সাথে সাথেই। ইজ ক্লোজ টু ফাইনালাইজিং। মোস্ট লাইকলি যেটা হবে যে এইটা যদি অ্যাপ্রুভ হয়, তারপরে একটা কোনো কেস আসবে, কেসের সাথে ইজ গোনা বি ব্যাক এন্ড ফোর্থ। বাট এই জিনিস ইনফরমেশনটা আপনারা মনে রাখবেন এন্ড স্টে টুনড টু মেক শিওর দ্যাট আপনারা মোস্ট রিসেন্ট ইনফরমেশনটা পাচ্ছেন।
অনেক ধন্যবাদ আব্দুল চৌধুরী বিষয়টি পরিষ্কার করার জন্য। আমরা দ্বিতীয় আলোচনায় যাব, যেটা বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্ট। এটাও আমরা বেশ আগে অনেকবার আলোচনা করেছি। একবার এটাকে বাধ্যতামূলক করা হয়েছিল মার্চের মধ্যেই করার জন্য বা এপ্রিলের মধ্যে করার জন্য, আবার এটার বিরুদ্ধে মামলা হয়েছিল, আবার সেই মামলায় হেরেছিল, এরকম একটা দোলাচলের মধ্যে ছিল। আজকে আমরা একেবারে কংক্রিট একটা খবর পেয়েছি, সেটার ভিত্তিতে এটার কি আপডেট আছে সেটা আমরা আলোচনা করব। তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে সেই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোল এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আব্দুল চৌধুরী, আমরা বিরতির আগে বলেছিলাম যে বইয়ের বা বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং নিয়ে কথা বলবো, তবে অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করছেন, আমরা তাদের একটু ফোন নিয়ে নেই। এবং ফেসবুকে নামুল হক, তিনিও প্রশ্ন রেখেছেন, তার প্রশ্নটির উত্তর দেব। প্রথমে একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া ইসলাম। জি, আমার নাম সাইদ, আমি ব্রুকলিন থেকে কল করতেছি। জি জি আমার প্রশ্নটা আব্দুল চৌধুরীর কাছে। জি। আমি এই বিষয়ে ট্যাক্স রিটার্ন একজন এনরোল এজেন্ট দিয়েই করিয়েছি, তবে আমি যখন বাসায় আসছি দেখি যে বক্স 1040 বক্স 10 এটা ব্ল্যাঙ্ক, কিন্তু আমার W2 12A ডি 401K এবং 12CEE এটা 457 দুলার IRA ডিস্ট্রিবিউশন। এখন ওটা শো হয় নাই বক্স 10-এ শিডিউল 1 স্কেডিউল 1 লাইন 26 থেকে আসার কথা, ওটা ব্ল্যাঙ্ক। তো আমি ওনার কাছে পরদিন গেলাম, যাওয়ার পরে উনি বলছে ডোন্ট ওয়ারি, ওই অ্যামাউন্ট সিস্টেমে আছে। কিন্তু প্রতি বছর গত 25 বছর ধরে এটা 1040 বক্স 10-এ শিডিউল 126 থেকে আসে। এবছর এটা ব্ল্যাঙ্ক। উনি আমাকে বললেন যে ডোন্ট ওয়ারি, এটা স্কেডিউলে সিস্টেমে আছে। আমি অর্থটাই বুঝি নাই, উনি আমাকে বুঝাইতে পারেন নাই। আপনি কি একটু আমাকে আপনি বলতেছেন অ্যাডজাস্ট, ওকে বক্স 10 তো ইউজুয়ালি অ্যাডজাস্টমেন্ট টু ইনকাম। এখন আপনার কি ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে? আপনি কি লাইক আপনার এখন বক্স 10-এ তো অনেকটা জিনিস থাকতে পারে, বুঝছেন? হ্যাঁ, আপনি কি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল? জি, আমি ওখানে সবসময় আমার 401K এবং 447B এই দুইটার এডিশন, এটা স্কেজুয়াল 1-26 শো করে এবং ওইটা ডাইরেক্টলি বক্স 10-এ আসে। এবছর কিন্তু আসে নাই। এখন উনি আমাকে বলছেন এটা সিস্টেমে আছে, ডোন্ট ওয়ারি। তো সিস্টেমে আছে, কিন্তু আপনি তো নন প্রফিট অর্গানাইজেশনে, সরি নন প্রফিট কি বলে, আপনি কি কোন স্টেট জবে আছেন অথবা আপনি কি কিসে কাজ করেন? জি, আমি গভর্নমেন্ট জব করি। কিসে? গভর্নমেন্ট জব, রাইট? ওকে, অলরাইট, সো দ্যাটস ফাইন। এখন আপনার যদি কোনো 401K কন্ট্রিবিউশন থাকে, তার মানে 457 কন্ট্রিবিউশন, ওকে? তার মানে আপনার স্যালারি ধরেন 100,000 আর আপনি কন্ট্রিবিউশন করছেন 10,000, ওকে? তার মানে আপনার ট্যাক্স দিবেন 90,000 এর উপরে, ওকে? জি। So OE amount is already going to be reflected on the W2. হ্যাঁ, ওটা অলরেডি আছে ওখানে। Okay, fine. So you should not have another adjustment on adjustment to income because আপনার তো already W2 তে adjustment করে ফেলছে, কথা বুঝছেন? You may have additional W2, জি, W2 এর বক্স 1-এ ইনকামটা আপনার 1A, অর্থাৎ আমার W2 1-এ পুরাটাই শো করছে। তো প্রতি বছর বক্স 10-এ ওই অ্যামাউন্ট থেকে 401K এবং আমার মনে হয় জনাব আব্দুল চৌধুরী, ওনার বিষয়টি যেহেতু একটু জটিল, আমার মনে হয় এইভাবে আমরা টেলিফোনের মাধ্যমে হয়তো বোঝাতে সক্ষম হব কিনা বা কি সাজেশন দিব সেটি কতটুকু হতে পারে, অ্যাকিউরেট হতে পারে পরে ওনার। আমার মনে হয় যে উনি একজন ভালো অ্যাকাউন্টেন্টের সাথে আমাদের অফিসে কল দিবেন, আমরা আপনার আনসার দিয়ে দিব।
জনাব সাইদ, আসলে আপনার বিষয়টি একটু জটিল, যেহেতু কাগজপত্র না দেখে উত্তর দেওয়াটা একটু বায়বীয় হয়ে যাবে এবং এটা আপনার আরও ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি আব্দুল চৌধুরীর অফিসেও যেতে পারেন বা আপনার সুবিধা মতো যে কোনো অ্যাকাউন্টেন্টের কাছে আপনি যে, অথবা আপনি যে অ্যাকাউন্টেন্টের কাছে গেছেন উনি আপনাকে আনসারটা ইজি তো উনি তো ওনার সেই অ্যাকাউন্টেন্ট বারবারই বলেছে ডোন্ট ওরি। সেহেতু দ্বিতীয় জনের মতামত নেওয়ার জন্য আমার মনে হয় আমি যেটা মনে করি আপনার কাছে যেতে পারি, হ্যাঁ, অথবা অন্য কোনো একজন ভালো অ্যাকাউন্টেন্টের কাছে যেতে পারে। অনেক ধন্যবাদ জনাব সাইদ আপনার প্রশ্নের জন্য। আমরা ফেসবুকে প্রশ্ন তারিখ আপনি যে প্রশ্নটি করেছেন বিনয়ের সঙ্গেই বলছি, আপনি ইমিগ্রেশন সংক্রান্ত যে প্রশ্নটি করেছেন এটির উত্তর আজকে আমরা দিব না। একজন অ্যাটর্নি আমাদের ছিলেন, সেটি হলো আজকের আমাদের মূল আলোচনার বিষয়, একটি পরামর্শ নেওয়ার জন্য তাকে রেখেছিলাম এই ইমিগ্রেশন সংক্রান্ত আলোচনা করার জন্য নয়। আপনি এতে অ্যাসাইলাম উইন করেছেন, আপনাকে কংগ্রেচুলেশন। আপনার যিনি অ্যাটর্নি আছেন তার সঙ্গেই আপনার প্রশ্নের বিষয়ে আলোচনা করুন। ইনামুল হক তিনি একটি প্রশ্ন রেখেছেন, ইজ স্টক বিজনেস ইনভেস্টমেন্ট মার্জিন ইন্টারেস্ট এক্সপেন্স ইজ লিমিটেড টু escrow ইন্টারেস্ট ইনকাম ফর আইটেমাইজড ডিডাকশন? এ ব্যাপারে আপনার মত? হ্যাঁ, সো আপনি যেটা বলতেছেন আপনার কিছু মার্জিন ইন্টারেস্ট আছে। মার্জিন ইন্টারেস্ট জিনিসটা কি? অনেক সময় আপনারা যখন যে একটা ব্রোকারেজ অ্যাকাউন্টে যখন ইনভেস্টমেন্ট করেন, ধরেন আপনার ইনভেস্টমেন্ট 20,000 টাকা, বিকজ আপনার 20,000 টাকা আছে, ব্রোকার আপনাকে বলতে পারবে যে তোমাকে আমি আরো 10,000 টাকা তুমি আবার মার্জিন হিসেবে ইউজ করতে পারবা, ওইটাকে বলে মার্জিন ইন্টারেস্ট। এখন মার্জিন ইন্টারেস্ট ইজ ডিডাক্টেবল আন্ডার আইটেমাইজড ডিডাকশনস, স্টেপ 1, দেন ইজ ডিডাক্টেবল আপ টু ইনভেস্টমেন্ট ইনকাম। ওকে, তার মানে হলে গিয়া এখন আপনার ধরেন মার্জিন ইন্টারেস্ট হইছে লেটস সে $2,000, এখন আপনার দেখা লাগবে আপনার ইনভেস্টমেন্ট ইনকাম কত টাকা আছে। এখন যদি কোনো ইনভেস্টমেন্ট ইনকাম নাই, দেন ইউ নট গোনা গেট a deduction for it, otherwise you will get an investment the interest deductions up to the investment income, and it is itemizable under schedule A. অনেক ধন্যবাদ জনাব ইনামুল হক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু আলোচনায় এখন ফিরে যেতে চাই, যেটি আমরা বলছিলাম বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং বইয়ের। এইটা সম্পর্কে যেটা বললাম, মেঘ বিজলি বাদল এর মতো একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ছিলাম। কখনো একটা নির্ধারিত তারিখ বলা হয়েছিল, আবার সেটার মামলা হয়েছিল, স্থগিত হয়েছিল, মামলা থেকে আবার মামলায় হেরে গিয়েছিল যারা মামলা করেছিল, আবার এটা করার জন্য বলা হয়েছিল, এখন আবার দেখা যাচ্ছে সেটিও কার্যকরী হচ্ছে না। কাদের ক্ষেত্রে আবার কার্যকরী হচ্ছে না একেবারে সেটাও বলা যাচ্ছে না, কাদের ক্ষেত্রে হচ্ছে না এই বিষয়ে এই বইয়ের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে আছে, সেই আপডেটটা আমরা জানতে চাই এবং সেক্ষেত্রে কারা ফাইল করবে এই বিষয়টি নিয়ে সংক্ষেপে একটু আলোচনা শুনতে চাই। হাতে আমাদের 4-5 মিনিট সময় আছে। হ্যাঁ, আমি খুবই কুইকলি দেব আনসার। এখন বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং, আপনারা যারা ইউএস এন্টিটি, তার মানে আপনার কর্পোরেশন আমেরিকায় আপনার রেজিস্ট্রেশন হয়েছে, আমেরিকায় আপনারা থাকেন, আপনাদের কোনো ডিসক্লোজার করা লাগবে না। ওকে, এখন যেগুলো ফরেন কোম্পানি, তার মানে ফর্মড এন্ড ইনকর্পোরেটেড আন্ডার এ ফরেন ল কান্ট্রি, রাইট? ধরেন আপনার একটা কর্পোরেশন আছে ইউকে তে, ওকে, এখন আপনি ধরেন ইউকে তে আপনি ফার্নিচার বেচেন, এখন আপনার ওই ইউকে এর কোম্পানি আপনি আবার আমেরিকায় ব্যবসা করতেছেন, and you registered your UK company in the US, okay? So now আপনি হলেন a foreign entity. All those foreign entities needs to be reported. They need to be ওদের BOIR beneficial ownership information reporting ওদের কাছে ওদের করা লাগবে, ঠিক আছে? আপনারা যারা আমেরিকান কোম্পানি যাদের আছে, আপনি আমেরিকা থাকেন, আপনার LLC আমেরিকায় তৈরি হয়েছে, আমেরিকায় আপনারা ব্যবসাটা করতেছেন, রাইট? রেজিস্ট্রেশন এখানে হয়েছে, আপনাদের BOIR ফাইল করা লাগবে না। যারা ফরেন এন্টিটি, তার মানে ফরেন কোম্পানি আমেরিকায় এসে রেজিস্ট্রেশন করছেন, রাইট? এখন এর মানে নয় যে আপনি ফরেন ইনভেস্টর আমেরিকায় নতুন ভাবে কর্পোরেশন ক্রিয়েট করছেন, দ্যাটস নট ওকে, দ্যাটস নট গোনা কাউন্ট। যারা ফরেন কর্পোরেশন হিসেবে আমেরিকায় রেজিস্ট্রেশন করছেন, আপনাদের BOIR ইনফরমেশন রিপোর্ট করা লাগবে। ইউ নিড টু ডিসক্লোজ দ্য ওনার্স দ্যাট আর 25% or more, 20% or more. তো সেক্ষেত্রে কি বড় ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ী লোক সংখ্যার কোনো সীমাবদ্ধতা আছে? No, it doesn't matter. If you have a foreign owner, you need to disclose. তার মানে এখানে যারা আমরা ব্যবসা করি, যারা এখানে LLC বলি, এস কর্পোরেশন বা সি কর্পোরেশন, যেটাই আমরা বলি না কেন, যেটা এখানে আমরা করছি সেটার ক্ষেত্রে যেটা বাধ্যবাধকতা এর আগে ছিল, কত তারিখ পর্যন্ত ছিল আপনার কি মনে আছে? যেটা এপ্রিলের কত তারিখ বোধহয় মধ্যে করতে বলা হয়েছিল না, মার্চের 21 তারিখ। মার্চের 21 তারিখ, তাহলে এখন সেটা লাগছে না।
এইটা আপনার লাগতেছে না, রাইট? সরি, বাই দ্য ওয়ে 25% ওনার, ঠিক আছে? আচ্ছা। তো আগে যেটা রুল ছিল যে যত কর্পোরেশন আছে, যতজনের 25% অর মোর অথবা এই রেসপন্সিবল পার্টি ডিসক্লোজ করা লাগবে। এখন বলা হয়েছে সবার করা লাগবে না, শুধু যারা ফরেন এন্টিটি, তার মানে ফরেন ব্যবসায়ী যারা আছেন, ফরেন ব্যবসা আপনারা আমেরিকায় এসে রেজিস্ট্রেশন করছেন, আপনাদের শুরু করা লাগবে। তার মানে ফরেন ব্যবসায়ী বলতে ধরুন আমাদের বাংলাদেশের একজন মানুষ এখানে ব্যবসায়ী ক্যাটাগরিতে ভিসা নিয়ে এখানে এসে ব্যবসা ওপেন করেছেন, ব্যবসা করছেন, এখানকার মানুষের সাথে যৌথভাবে করছেন, সেক্ষেত্রে না, উনার করা লাগবে না, বিকজ উনি ফরেন ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। বা উনার ব্যবসা উনি আমেরিকায় নতুন ভাবে তৈরি হয়েছে। আচ্ছা। কথা বলছেন? It's not going to be applicable for him because উনারটা still American company. But উনি যখন ট্যাক্স ফাইল করে সব সময় ডিসক্লোজার করা লাগে আন্ডার ফর্ম 5472 foreign owners who is 25% owner or more, ওইটা করা লাগবে না, ঠিক আছে? কিন্তু ধরেন উনার আমেরিকায় বাংলাদেশে একটা অলরেডি কোম্পানি আছে, আমি সেটাই ওই বলতে কোম্পানি, যাচ্ছিলাম। হ্যাঁ, ওই কোম্পানি যদি উনি এসে রেজিস্ট্রেশন করছেন ফরেন বিজনেস হিসেবে, এইটার উনার রিপোর্ট করা লাগবে। ইয়াস, সেইটা রিপোর্ট লাগবে এখন। অর্থাৎ তার মানে আমি এখন একজন আমেরিকান নাগরিক হিসেবে যদি বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে যে ব্যবসা করি, সেইটার ক্ষেত্রে আমার বেনিফিশিয়াল ওনারশিপ যেটা ইনফরমেশন রিপোর্টিং করতে হবে, এই তো? ইয়াস। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। যদিও আরও বেশ দুই একটা বিষয় আমাদের আলোচনার হাতে রেখেছিলাম, কিন্তু সময় অভাবে সেটি করতে পারছি না। জনাব আব্দুল চৌধুরী, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করেছি, আইস এবং আইআরএস এর মধ্যে যে চুক্তি, এবং সেটা নিয়ে আপনার মতামতের সাথে সাথে একজন অ্যাটর্নি মাহফুজুর রহমানের আমরা মতামত নিয়েছি, আইনগত দিক বিশ্লেষণ করেছি। সত্যি আজকের আলোচনা আমাদের যথেষ্ট, যারা এটার সঙ্গে অনেকেই যারা ভয়ে ভীত হয়ে আছেন, আসলে খুব একটা ভয় ভীত হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। তারপরেও বিষয়টি নিয়ে আমরা একটু সচেতন করতে চাই, এবং আপনার এই আলোচনা এবং অ্যাটর্নি মাহফুজুর রহমানের আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়টি পরিষ্কার হয়েছে, সেটি সত্যি আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দুজনের প্রতি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের সাথে যদি আবার দেখা না হয়, সবার ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিমী ঈদ মুবারক আপনার প্রতি, সুপ্রিয় দর্শকদের প্রতিও। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, যেটা আমরা বারবারই বলছি যে আইএসের সাথে তথ্য শেয়ার করার চুক্তির কাছাকাছি আইআরএস, এবং একই হতে পারে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টে যারা ট্যাক্স প্রদান করবেন। এবং বইয়ের গুরুত্বপূর্ণ যে আপডেটটি, এখানে যারা আমরা ব্যবসা করি, সি কর্পোরেশন, এস কর্পোরেশন বা ছোট বড় যতই যাই আছে কেন, এলএলসি, কোনোটারই আর এক্ষেত্রে এই রিপোর্টিংটা করতে হবে না। এটাও একটি সুসংবাদ বা ভালো খবর। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।